আগামী 12 ফেব্রুয়ারি দেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে প্রার্থীদের মধ্যে চলছে প্রচার যুদ্ধ। এই যুদ্ধে অংশ নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ চট্টগ্রামে গিয়ে প্রতিপক্ষকে নিয়ে কোনো সমালোচনা না করার কথা জানিয়ে বলেছেন, তারা ক্ষমতায় আসলে প্রথম লক্ষ্যই হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যে কোনো মূল্যে দুর্নীতির ত্রুটি চেপে ধরা। আর দলটির মহাসচিব ঠাকুরগাঁয়ে তার নির্বাচনী জনসভায় বলেছেন, আওয়ামী লীগ যে পাপ করেছে বিএনপির গায়ে তারা সেই কলঙ্ক লাগতে দেবে না। পাল্টা জবাবে ঋণ খেলাপি 39 জন প্রার্থী নিয়ে যারা নির্বাচনে নেমেছেন সেই দলের মুখে দুর্নীতিমুক্ত দেশ করার কথা মানায় না জানিয়ে জামায়াতের আমির বলেছেন, হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলির পথে চলতে পারেন। অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, 1 বছর 3 মাস ধরে যারা জুলুম করেছে তারা এখন ফেরেশতা সাজার চেষ্টা করছে। তার মতে আসন্ন নির্বাচনে পূর্ব নির্ধারিত হেভিওয়েট যে চিন্তা বা কনসেপ্ট এটা আর নেই, বাংলাদেশে টিকবেও না। তাদের ভূমিধস পতন হবে। নির্বাচনে এমন বাকযুদ্ধের মধ্যে জয় পরাজয় নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। কেউ কেউ বলছেন, নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নির্দোষ ভোটাররা যার পক্ষে যাবেন তাদের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এমন প্রেক্ষাপটে বিএনপি জামায়াত সহ প্রায় সব দলের প্রার্থীরা আওয়ামী লীগ নেতাদের কখনো ভাই কখনো বন্ধু সম্বোধন করে ভোট চাওয়ায় রাজনৈতিক বিশ্লেষকরা এর সমালোচনা করে বলেছেন, এটি নিরেট আদর্শহীন রাজনীতি। আওয়ামী লীগের ভোট নিয়ে কড়াকড়ি আদর্শহীন রাজনীতি নাকি কারাকারি চলছে এই রাজনীতিতে, এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জারিন খান, আছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। তাহসিন রিয়াজ, আপনাকে দিয়ে শুরু করি। আপনাদের নেতা সার্জিস আলম আজকে যে কথা বলেছেন, তিনি বলেছেন যে 1 বছর 3 মাস ধরে যারা জুলুম করেছে তারা এখন ফেরেশতা সাজার চেষ্টা করছে। আসন্ন নির্বাচনে পূর্ব নির্ধারিত হেভিওয়েট যে চিন্তা বা কনসেপ্ট সেটি বাংলাদেশে আর টিকবে না। বোঝাই যাচ্ছে আসলে আপনারা হয়তো বিএনপির দিকেই তীরটা দিচ্ছেন এই কথার। বিএনপি 1 বছর 3 মাস ধরে কি এমন জুলুম করলো, কেন আপনাদের এটি বলতে হলো, নাকি এটি শুধুই প্রচারণার অংশ? আবার যেটি আমরা চিন্তা করছি যে আওয়ামী লীগের ভোটারদেরকে দলে টানবার জন্যই কি আসলে এই ধরনের লাইন? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনতে পাচ্ছেন। আমার সাথে অত্যন্ত শ্রদ্ধার দুজন আলোচক আছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই শুরু করছি। আমার দর্শক যারা আমাকে শুনছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, আপনি যে প্রশ্নটি করেছেন এটার স্পেসিফিক অ্যান্সারটা আমি যদি আপনাকে দেই যে বিগত 1.5 বছর আসলে কি ধরনের জুলুম হয়েছে, এই জুলুমটার সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আপনি একেবারে রাস্তাঘাটে ফুটপাত থেকে শুরু করে দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে তাদের যদি একটু শরণাপন্ন হন, আমি কে জুলুম করেছে এটাও যদি আমি না বলি, আপনি যদি তাদের শরণাপন্ন হন, তাদের কাছে একটু জিজ্ঞেস করেন যে আসলে কী ধরনের জুলুম তাদের উপর হচ্ছে বা কী ধরনের জুলুম তাদের উপর হয়েছে, এটির উত্তর আপনি খুব স্পষ্টত আপনি পাবেন। আরেকটা জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন আপনাকে দিলেই আপনি বুঝবেন যে ইটস মোর দ্যান 150, যেটা তাদের ইন্টারনাল ক্ল্যাশের কারণে তাদের অভ্যন্তরীণ ক্ল্যাশের কারণে হচ্ছে যারা মারা গিয়েছেন। এবং এই যে সংখ্যাটা 150 ঊর্ধ্বে প্লাস মাইনাস, এই সংখ্যাটাও যেই আপনি দেখবেন যে যেভাবে করে তাদের অন্তর্কন্দলের কারণে যে সংখ্যার মানুষ মারা গেলেন, সেটাও কিন্তু আসলে একটা দলে অভ্যন্তরে সংঘাত কখন হয়, এটা দুটো কারণে হয় বেসিকলি। একটা কারণে হয় হচ্ছে আপনার পাওয়ার এক্সারসাইজের জন্য, আর অন্য আরেকটি কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে টাকা ভাগাভাগি নিয়ে। কাজে দেখেন, আমি এক্সপ্রেসিভভাবে জানি না আসলে কী কারণে এই সংঘাতগুলো হয়েছে, তাদের অভ্যন্তরে এই ধরনের যে ক্রাইসিস যেটা ডেভেলপ করেছে, এই বিএনপিকে আমরাও প্রত্যাশা করি না। কিন্তু আপনাকে যদি আমি ঠিক এইভাবে করে বলি যে 5 আগস্টের পর আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ, এখন নাই তা না, আমাদের সর্বোচ্চ শ্রদ্ধার জায়গাটা বিএনপি ছিল, এখনও আছে। আমরা বিএনপিকে শ্রদ্ধা করতে চাই, কারণ বিএনপির যে পলিটিক্যাল লেগেসি, যে পলিটিক্যাল জার্নি, এই পলিটিক্যাল জার্নিটা নতুন করে বলার কিছু নাই। 16 বছর আমরা দেখেছি যে একেবারে আপোষ না করে বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রকে টিকিয়ে রেখেছেন। এভাবে করেই বললাম, কারণ উনি আপোষ করলে বাংলাদেশে যেই গণতন্ত্রটা আওয়ামী লীগ চর্চা করা শুরু করেছিল সেটা কিন্তু লেজিটিমাইজ হতো, তিনি সেটা করেন নাই, কম্প্রোমাইজ করেন নাই, আনকম্প্রোমাইজ থেকেছেন। সেম গোজ টু তাদের সর্বোচ্চ নেতা এখন যিনি আছেন জনাব তারেক রহমান সাহেব, তিনিও কিন্তু এক প্রকার এক্সাইল ছিলেন। তো সেখানে থেকে তিনি যেভাবে করে যেই অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, এই বিএনপি, স্পেশালি যেই বিএনপিকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেন্স থেকে দেখি, কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান? আমি জাস্ট এতটুকু বলি আপনাকে, এক লাইনে বলি যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। বাংলাদেশে বাকশালের পর বাংলাদেশকে আবার নতুন করে অক্সিজেন দেয়া যে ভদ্রলোক করেছেন,
যে রাজনীতিবিদ করেছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিএনপিকে আমরা 5 আগস্টের পর অ্যাটলিস্ট এইভাবে করে দেখতে চাইনি। আমি আপনার সার্জিসের যে মন্তব্যটা নিয়েছেন দেখেন, এটাকে যদি আমি একটু খুব এইভাবে করে বলি যে এটা কিন্তু একটা আক্ষেপ থেকে আসা কথা। বিএনপি সবসময় নিজেদেরকে বড় দল হিসেবে, নাকি এটা আসলে বিএনপির বিপক্ষে গিয়ে কিছু কথা বললে আওয়ামীপন্থী যে ভোটাররা আছেন এখন তাদের ভোটটা আসলে সামনে নির্বাচনে একটা বড় পরিবর্তন আনতে পারে, সেই সম্ভাবনা তো আছে, তাদেরকে খুশি করার জন্য এই ধরনের বক্তব্য? না, আমরা কাউকে খুশি করার জন্য আর স্পেশালি আওয়ামী লীগকে খুশি করার জন্য এনসিপি এ ধরনের বক্তব্য দেওয়ার কথা না। আইডিয়া আওয়ামী লীগকে নয়, আওয়ামী লীগে যারা ভোটার আছেন না, স্পেশালি তাদের জন্য আমাদের কাছে মনে হয় না যে এই ধরনের রেটরিক বা এই ধরনের কোট, এই ধরনের কথা আমাদের কোনো লিডারশিপ একটু বলবে। যদি আমি যুক্ত করি, আপনি বলছিলেন যে এই বিএনপি আমরা আশা করিনি, সেটা গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ের কথা আপনি বলেছেন। আমি যদি বলি এই এনসিপি আমরা আশা করিনি, এমন কথাও আমরা অনেকবার বলতে শুনেছি, আমরা পত্রপত্রিকায় গণমাধ্যমের মাধ্যমে দেখেছি যে আপনার বিশেষ করে যখন আপনারা জামায়াতের সাথে আসলে নির্বাচনের জন্য জোটবদ্ধ হয়েছেন, এরপরে এই বক্তব্য তো আমরা এনসিপির বিরুদ্ধে অনেকবার বলতে শুনি। আমি আপনাদের এই বক্তব্যকে তো আমি খুবই উইলিংলি স্পন্টিনিউয়াসলি ওয়েলকাম করি। আপনি কি আমার কাছ থেকে আশাহত হবেন না? এই কমিটমেন্ট আমি কখনো করেছিলাম আপনার কাছে? করিনি তো। আপনি দেখেন, আপনি যখন এনসিপিকে দেখবেন একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার প্রত্যাশা থাকবে না? আপনার প্রত্যাশা তো থাকবে। এবং আপনার এই আমরা তো ভাই কোনো কাল সিস্টেমের রাজনীতি করি না। আমরা বলি না যে আমরা সবচেয়ে ভালো দল, আমরা বলি না যে আমরা পৃথিবীর সবচেয়ে নেককার বান্দাদেরকে নিয়ে আমরা এই দলটা ফর্ম করছি। কাজে আপনি আশাহত হতে পারেন, এটা অস্বাভাবিক কোনো ঘটনা না। এবং আপনার এই আশাহত হওয়াকে আমি সর্বোচ্চ রেসপেক্ট করে আমি কিন্তু ডিল করার চেষ্টা করি। কারণ কি, দেখেন, আপনি আশাহত হলে তো আমার সমস্যা। আমি তো আপনাকে মানে আপনি আশাবাদী হবেন, এটা তো আমার রাজনীতির অংশ। এখন আপনি যে প্রসঙ্গে আশাহত হয়েছেন সেই প্রসঙ্গে আসলে আমাদের স্ট্যান্ডটা কি ছিল সেটা আমরা ব্যাখ্যা করেছি। দেখেন, এই জায়গাটাতে আসবো আমি আপনার কাছে, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছে আসি। নিরেট আদর্শবাদী দল হলে আওয়ামী লীগের ভোট পেতে উঠে পড়ে লাগতো না, বিশ্লেষকরা এই মন্তব্য করেছেন, রাজনৈতিক বিশ্লেষকরা। এবং আওয়ামী লীগের এই ভোট পাওয়ার জন্য আমরা দেখছি দুটো রাজনৈতিক দলের নেতাকর্মীরাই কিন্তু বক্তব্য রাখছেন, জামায়াত ইসলামী এনসিপি যেমন বক্তব্য রাখছে, বিএনপিও তেমন বক্তব্য রাখছে। তাহলে কি আসলে এই মুহূর্তে বাংলাদেশে, যদি আমি এই যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের এই বক্তব্যকে নিয়ে প্রশ্নটা করি, নিরেট আদর্শবাদী দল কেউই নেই? ধন্যবাদ। আমি বক্তব্যের শুরুতে, আপনি জানেন যে মহান মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক, যিনি আমাদের যুদ্ধের ময়দানে নিজের অত্যন্ত সাহসিকতার সাথে আমাদের মুক্তিযুদ্ধের বীরত্ব গাথাগুলো প্রচার করেছেন, মার্ক টালি, তার আজকে মৃত্যুবরণ করেছে, তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আত্মার সদ্গতি কামনা করছে। এখন আপনি বলছেন আদর্শের রাজনীতি, গত 17 বছরের তো আদর্শের রাজনীতিতে আমরা দেখেছি। আদর্শিক জায়গাটা তো শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেটাকে তো প্রায় ধ্বংস করে দিয়েছে। কীভাবে ধ্বংস করলো? সমস্ত পেশাজীবীদেরকে তারা এই দলের সাথে করলো, সম্পর্কিত করলো, যাদেরকে আমরা এখন দোসর বলি। আইনজীবীদের করলো, বিচারপতিদের করলো, সাংবাদিকদের করলো, কোথায় না শিক্ষকদের করলো। একইভাবে ছাত্র সংগঠনগুলোর মধ্যেও ইদানিং শুনতে পাচ্ছি যে শিবিরের লোকজন গুপ্ত ছাত্রলীগ হয়েছে বা গুপ্ত শিবির ছাত্রলীগের পদধারী হয়ে সমস্ত ক্যাম্পাসে তারা বিচরণ করেছে। এমনকি এই আন্দোলন সংগ্রামের মধ্যে ছাত্রলীগ যেসব অপকর্ম করছে এগুলোর সাথেও তারা সম্পৃক্ত ছিল, বিভিন্ন বাহিনীর সাথে সম্পৃক্ত ছিল, যাদেরকে আমরা বলতাম হেলমেট বাহিনী, তারপরে হকি স্টিক বাহিনী, এগুলি তো দেখেছি। তো আদর্শিক জায়গাটা তো ছাত্রদের মধ্যেও আমরা নষ্ট করে ফেলেছি। একসময় তো ছাত্ররা তো সব কিছুর ঊর্ধ্বে থাকতো, লোভ লালসা এগুলো তো। এখন আপনি রাজনীতির মাঠে আদর্শিক জায়গাটা তৈরি করা, সেটা একমাত্র বিএনপি বলতে পারে। কারণ 17 বছর তাদের যে লড়াই সংগ্রাম, সেটার মধ্য দিয়ে তাদের একটা পোরখাওয়া নেতাকর্মী আমরা তৈরি করেছি। বিএনপিকে আমরা দীর্ঘদিন দেখেছি অ্যাডভোকেট সুব্রত, এবং কোনো রকমের কোনো আঘাত করে নাই। কিন্তু আবার এনসিপি বা নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল হয়েছে তাদের প্রতিও তো একটা প্রবল রকমের আশ্বাস ছিল বাংলাদেশের জনগণের। সেটা তো ভালো হইতো এইসব ব্যানগার্ডরা যদি দলটা না করতো। আমরা আশা করেছিলাম যে 52 ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, 62-তে যারা দিয়েছে, 69 দিয়ে 90-তে সরাসরি আসে তো কেউ এরকম দল করে নাই। তারাই প্রথম একটা দল করলো এবং এই দলকে নিয়ে নানানভাবে নানান জায়গায় তাদের সম্পর্কে আমরা
অপপ্রচার হোক প্রচার হোক শুনতেছি। হ্যাঁ, এই যে উনি চাঁদাবাজি সম্পর্কে বা ফুটপাতের বিষয়টি সে নিয়ে আর চাঁদাবাজির অভিযোগে বিএনপি তো NCP প্রায় বিরোধীও 5,000-এরও আছে। উপর নেতাকর্মীকে তো তারা পদচ্যুত করেছে বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু তারা যে কর্পোরেট বডিতে গিয়ে বড় বড় অঙ্কের চাঁদা নিয়ে আসছে, টাকা নিয়ে আসছে, ওগুলো হিসাব নিকাশ কে দেবে? এবং যে কয়জন ওখানে কয়দিন ইয়ে করলো, উপদেষ্টাতে ছিল, তাদের সম্পর্কে যেসব বাজারে আছে এবং তাদের অ্যাপিএসরা যা করেছে, তো এগুলো তো ভবিষ্যতে শ্বেতপত্র দাবি করতে হবে আমাদের, তাই না? সরকারের শ্বেতপত্র যখন দাবি করব, তখন ওই সময়ে যারা এইসব কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল সেটাও আমাদের করতে হবে। এবং আওয়ামী লীগ যা করে গেছে সেটাও আমরা শ্বেতপত্রের মাধ্যমে কিছু কিছু পাচ্ছি। হয়তো আরও রাজনৈতিক সরকার যখন আসবে তখন আমরা এই 17 বছরের ইতিকতা আরও আমরা ব্যাপকভাবে জানতে পারবো। এখন ভোটারদের প্রশ্নটা, এখন আওয়ামী সমর্থিত ভোটার হয়তো এখন মিনিমাম ধরেন 20% যদি থাকে, পালাইছে তো উপরের নেতাকর্মীরা, এমপিরা, মন্ত্রীরা বা ভোটাররা তো রয়ে গেছে। হ্যাঁ, তো সাধারণ ভোটাররা তো রয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ এটা একটা ভোট ব্যাংক, তো ভোট ব্যাংকের প্রতি তো সবার একটা দৃষ্টি থাকবেই নির্বাচনী মাঠে, এটা কোনো দোষের না। এনসিপি যদি পারে সেই 20% ভোটের যদি এটাকে আপনি বলছেন দোষের না, কিন্তু সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন বিএনপি জামাত যা করছে বাড়াবাড়ি পর্যায়ে যেভাবে আশ্বাস দিচ্ছে এগুলো উৎকোচ দেওয়ার সমতুল্য। না, উনি ইন জেনারেল একটা কথা বলেছে, কারণ উনি নির্বাচন বিষয়ক বিশেষজ্ঞ আমরা বলি, ঠিক আছে, ওনার কথা উনি বলুক। আমি বলছি যে এই ভোটারদেরকে তো ভোট কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব তো প্রার্থীদের বা দলের। তারা যদি ভোট কেন্দ্রে না যায়, আপনি ভোটের শতকরা কমে যাবে না? আমরা তো চাই না অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। কি বলছি আমরা, যে অধিক সংখ্যক ভোটার যদি ভোট কেন্দ্রে যায় এবং তারা যদি নিরাপদে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই বিশ্বের কাছে বা জনগণের কাছে একটা গ্রহণযোগ্য ভোট হবে। তার মানে এই ভোটারদের, অর্থাৎ আওয়ামী লীগের যারা ভোটার ছিলেন তাদের এবারে নির্বাচনে একটা এখন বড় তারা প্রভাব কোথায় ভোট থাকছে। দেবে সেটা আমি বলছি না, আমি বলছি তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব আমাদের। জি, সেটা একটা তাদেরকে বড় আশ্বস্ত প্রভাবক করা হিসেবে যে কাজ তোমরা করছে। আসো, ভোট দাও, হ্যাঁ, তোমাদের উপর কোনো সেই অত্যাচার কাজটি রাজনৈতিক হবে না। দলগুলো করছে, কিন্তু কিভাবে করছে সেটি নিয়ে প্রশ্ন আছে। হেলেন জারিন খান শনিবার ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণায় গিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন দেশে শুধু দুটোই মার্কা, নৌকার ধানের শীষ। নৌকা এখন আমাদের কাছে নেই, তাহলে ভোট দেবেন ধানের শীষে। নতুন যে মার্কা দাঁড়িপাল্লা এসেছে তা স্বাধীনতা বিরোধী দল। দুটোই মার্কা দেশে। বাংলাদেশের মানুষ মূলত, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে যারা এখানে এসছেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন সুব্রত দাদা এবং তাহসিন এখানে তাদের বক্তব্য রেখেছেন, আমি শুনছিলাম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদিও তাহসিন যে বক্তব্য যে কথা বলেছে সে ব্যাপারে দু একটা বিষয় আমি বলবো। যেটা মহাসচিব বলেছেন এটা তো সত্যি অনেকটা, যেমন ধরেন বিগত দিনে যদি ভোটের হিসাব আমরা দেখি, যতগুলো নির্বাচন ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে সেখানে কিন্তু এই দুটো দলের প্রতীকী বিপুল ভোটে জয়লাভ করেছে। সেই দিক থেকে বিচার করলে দেখা যায় যে বাংলাদেশের মানুষ মূলত এই দুইটা প্রতীককেই ভালো করে চিনে। মহাসচিব যথার্থই বলেছেন। আরেকটা হলো যে স্বাধীনতা বিরোধী, এটা তো আর অস্বীকার করার কিছু নাই যে জামাত ইসলাম স্বাধীনতা যুদ্ধের সময় তারা এই বাংলাদেশের বিপক্ষে মানে অবস্থান নিয়েছিল এবং তাদের বিরুদ্ধে বিরাট অভিযোগ আছে যে 30 লক্ষ নরনারীর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আমাদের মা বোনদের উপরে যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, সেই আল বদর আল শামস এর মধ্যে তারাই ছিল। তো এই সব মিলিয়ে তো তারা সেই জন্য আজ পর্যন্ত জাতির কাছে যে ক্ষমা চেয়েছে সেটাও তো চান নাই। তো সব মিলিয়ে আমার মনে হয় যে মহাসচিব সঠিক কথাটি বলেছেন। আসলে এখন ধানের শীষ নিজেদের কাছে টানার চেষ্টা করছে, এটি আসলে শুধুই আপনাদের রাজনৈতিক কৌশল নাকি এটিকে আসলে যেভাবে বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন এটি এক ধরনের আদর্শ বহির্ভূত কাজ? আমরা নৌকার ভোটও না, আমরা আসলে জনগণের ভোট চাই, আমরা 18 কোটি মানুষের ভোট চাই। সেখানে যে দলই কেই বিশ্বাস করুক, ভালোবাসুক, তাদের সবাই হৃদয় আমরা জয় করতে চাই। এবং চাচ্ছেন আবার যে দাঁড়িপাল্লাকে আপনারা স্বাধীনতা বিরোধী দল বলছেন তাদেরকে নিয়েও কিন্তু আপনারা নির্বাচন করেছেন। আমরা যে করি নাই সেটা তো আমরা অস্বীকার করব না, আমরা তো অবশ্যই, কারণ এই জামাত ইসলামকে নিয়ে আওয়ামী লীগও করেছে, জামাত ইসলামকে নিয়ে বিএনপিও করেছে, কিন্তু আমরা এখন এনসিপিও করছে। তো কাজেই সেই দিক থেকে আমরা করলে, যেমন ধরেন জামাত ইসলাম আমাদের কাছে এসছে,
আমরা কিন্তু জামাত ইসলামের কাছে যাই নাই। জামাত ইসলাম আপনারা জানেন 2018 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল। সেটা জামাত ইসলাম কিন্তু ধানের শীষের প্রতীক নিয়ে জামাত ইসলাম নির্বাচন করেছিল। কাজেই সেই দিক থেকে এবং জামাত ইসলাম আমাদের এটা একটা নির্বাচনী ঐক্য ছিল। তো সেটা আমি বলবো যে এটা একটা বাংলাদেশের রাজনৈতিক একটা কালচার। সেই কালচার একদিকে বিএনপি যেমন আসলে আওয়ামী লীগের বা নৌকার যারা ভোটার ছিলেন তাদেরকে নিজেদের দলে ফেরানোর চেষ্টা করছেন, তেমনি একই সময় তাহসিন একটি অভিযোগ করেছেন যে আপনাদের অন্তর্দলীয় কোন্দলে প্রায় 150-র ঊর্ধ্বে আপনাদের নেতাকর্মী মারা আমি জানি না, আমি এনসিপির বিভিন্ন নেতা, এখানে তাহসিন বলেছে, আরেকটা টক শোতে গিয়েছিলাম সে বলেছে 200। আমি চাই একটু এটা ডকুমেন্টস দেখতে চাই, আসলে কোথায় 150 জন কোথায় মানে মারা গেল। আমার হিসাবে এরকম কোনো কিছু নাই। আমি এটা যদি ডকুমেন্ট সহ সে এখানে দিতে পারে তাহলে আমি এটা বিশ্বাস করব। কিন্তু আমার বরং সাজিদ আলম যেটা বলেছে আমি বলবো তো এইটা ওই যে আমার মনে হয় আয়নায় নিজের চেহারা দেখে না। আয়নায় নিজের চেহারা দেখলে সে অবশ্যই বলতো যে এই কাজটা ওরাই করেছে। কারণ এনসিপি কিংবা জামাতে ইসলাম আপনি জানেন যে সর্বশেষে এই যে প্রথম আলো, তারপরে ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, সেখানে কাদেরকে দেখা গিয়েছে, কাদেরই করেছে। আমরা দেখেছি যে এই যে রাজবাড়িতে একজন তথাকথিত পীর, তাকে কবর থেকে উঠিয়ে তারপরে তাকে নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি ময়মনসিংহে কীভাবে একজন হিন্দু সম্প্রদায়ের লোককে প্রথমে তাকে নির্মমভাবে হত্যা করেছে, তারপর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এগুলো কারা করেছে? এইগুলো তো এর বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার ছিল। আর বিএনপির বিরুদ্ধে যেটা বলতে চায় চাঁদাবাজি সে কথা, এটা তো আমি মনে করি একটা অপপ্রচার। যদিও বিএনপি এই অপপ্রচারকেই আমলে নিয়ে আপনারা জানেন যে অসংখ্য নেতাকর্মীকে, প্রায় 7000-এর মতো নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা কি ক্ষমতায় ছিলাম? আমরা তো ক্ষমতায় না, ক্ষমতায় তো অন্তর্বর্তীকালীন সরকার। যদি এই 18 মাসে কেউ কোনো অন্যায় করে থাকে, সেই অন্যায়গুলাকে আমলে নিয়ে তাদের শাস্তি দেওয়ার দায়িত্ব কাদের? তাদের শাস্তি দেওয়ার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে এই অন্যায় কাজটি কারা করেছে? আমি বলবো যে এনসিপি, এই যে সাজিদ যে বলে এনসিপির 2 জন নেতা, 2 জন না 3 জন, একজন যদি এখন এনসিপিতে নাই, আমি বলবো যে 2 জন যে এসেছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে ছিল, তাহলে তারা কি করেছে? এই জন্য দায়িত্ব তো তাদেরকে নিতে হবে। আপনি বলছিলেন যে আওয়ামী লীগের প্রতি আপনাদের আসলে কোনো আকর্ষণ নাই, তারা আসলে ভোটে কি অবস্থান রাখছেন সেটি নিয়েও আপনারা চিন্তিত নন। কিন্তু আপনারা যেহেতু জামায়াতের সাথে একসাথে নির্বাচন করছেন, নির্বাচনী কৌশলে আপনারা একই কৌশলে এগিয়ে যেতে চান। তার মানে জামায়াত যে কৌশল করছে আপনারা ঠিক একই কৌশল করছেন। কুমিল্লা 11 আসনে জামায়াতের ইসলামী প্রার্থী আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী সমাবেশে আওয়ামী লীগের নেতা বক্তব্য দিয়েছেন। এই জায়গাতে আমি আসবো আপনার কাছে, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 ফাতেমা রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ফাতেমা রাজকাহন দেখছেন। তাহসিন রিয়াজ, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনারা যেহেতু একসাথে জামায়াতের সাথে নির্বাচনী লড়াইয়ে আসলে এগিয়ে যাচ্ছেন, তার মানে জামাতের যে কৌশল সেটা এই মুহূর্তে এনসিপিরও কৌশল, অন্তত নির্বাচনকে কেন্দ্র করে। গত বৃহস্পতিবার কুমিল্লা 11, চৌদ্দগ্রাম আসনে জামায়াত ইসলামী প্রার্থী আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী সমাবেশে আওয়ামী লীগের স্থানীয় নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার তিনি বক্তব্য দিয়েছেন। তিনি কালিকাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। আপনি বলছিলেন যে আওয়ামী লীগের ভোটার নিয়েও আসলে আপনাদের কিছু যায় আসে না, তাহলে এই যে কৌশল আপনারা করছেন সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বক্তব্য দিচ্ছে আপনাদের সাথে। জি ধন্যবাদ। আমি বাকি দুজন যারা আছেন তাদেরও বক্তব্য শুনছিলাম, সেখানকার কিছু রেসপন্স আমি দিব। আপনার এই প্রশ্নটার উত্তর একটু ছোট করে দিই। দেখেন, মানে জামাতের কৌশল এনসিপির কৌশল ব্যাপারটা এরকম না। আমাদের 30টা আসন নিয়ে পার্টিকুলার আমাদের নিজস্ব কৌশল আছে, আমাদের 30টা কনস্টিটিউশন নিয়ে। আর বাকি যে আসনগুলোতে আছে, যে বাকি যে রেস্ট অফ দি কনস্টিটিউয়েন্সি যেগুলো আছে, সেগুলোর কৌশল বেসিক্যালি জামাতের কৌশল। আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করব, প্রচারণায়। কাজেই একেবারে একটা মঞ্চে, যেটা একেবারে তাহের ভাইয়ের নিজস্ব কনস্টিটিউয়েন্সি, সেই মঞ্চে কে উঠবে না উঠবে এই ডিসিশন কিন্তু এনসিপি নেয় না। এটা নাই হচ্ছে করছেন একইভাবে নির্বাচনী কৌশলে আপনারা এগিয়ে যাওয়ার কথা বলেছেন, কোনো সমস্যা নেই। একসাথে কাজ করলে কৌশল আপনাদের পছন্দের না হলে তখন আমি একটু বলি, সেটারই উত্তর দিচ্ছি। দেখেন, মানে সেটাতে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ তার কনস্টিটিউয়েন্সিতে তার মঞ্চে কে বক্তব্য দিতে উঠবে, যদিও আমি স্পেসিফিক তার পরিচয়টা আমি স্পেসিফিক জানি না কে বক্তব্য দিতে উঠবে, কিন্তু আমরা নির্ধারণ করি না। আমি শুনেছি মজুমদার তিনি কালিকাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, আমি আপনার কাছ থেকেই শুনেছি, এবং এরকম ভিডিও আমাদের কাছেও এসছে। কাজে দেখেন, এটা নির্ধারিত হবে সেই কনস্টিটিউশনতে কে ইলেকশন করছে তার কৌশলের উপর, সেটা আমাদের কৌশল না।
কাজে এটা বেসিক একেবারে অ্যাকচুয়াল যদি জবাব আপনি পেতে চান সেটা তাহের ভাই বা জামাত ইসলামের পক্ষ থেকেই আই গেস জবাবটা দিলে মোর অ্যাকিউরেট হবে আর কি। আমি জাস্ট কয়েকটা বিষয় একটু ছোট করে একটু আলোকপাত আমার কাছে মনে হয় করার দরকার। দেখেন মানে এনসিপির ব্যাপারে দাদা আছেন এখানে আমাদের যথেষ্ট সম্মানের, তিনি এনসিপির ব্যাপারে তিনি যেই চাঁদাবাজির কথাগুলো বললেন, দেখেন এগুলো কোনোটাই হচ্ছে মানে কোনোটার বেসিস আপনি আমাকে দাঁড় করায় দেখাইতে পারবেন নাই, চ্যালেঞ্জ না আছে তো, অনেকগুলো প্রমাণ আছে। আপনি আমাকে একটু দেখাই দিন, আমি মানে অনিয়ার একটু দেখান, আমি এটাকে রিভার্ট করার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। এবং দু একটা জায়গায় যেই পয়েন্টগুলো নিয়ে আমাদের এখান থেকে বিতর্ক তৈরি হয়েছে সেই জায়গাগুলোতে আমরা ইমিডিয়েট অ্যাকশন নিয়েছি। আমাদের মানে নিজস্ব দলের কোনো জায়গায় যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে ইমিডিয়েট অ্যাকশন নিয়ে আমরা এগুলোকে ট্যাকেল করার চেষ্টা করেছি। এবার আমি একটু বলি যে আপা যেই কথাটা বলেছেন যে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ আপনাদের পক্ষ থেকে আসে নাই, আপনি দেখেন আমি খুব স্পষ্ট করে বলি, আপনি প্রথম আলোর 24 অক্টোবর 2024-এর প্রতিবেদনটা আপনি খেয়াল করে দেখেন, এই যে মহাখালী বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড নিয়ে একেবারে স্পেসিফিক রিপোর্ট আছে। হাত বদল হয়ে এখন পরিবহন জগতে 2 চাঁদাবাজ, এই 2 চাঁদাবাজের পরিচয় কি প্রথম আলোর রিপোর্টটা এখন খুলে দেখেন, ডেট বলে দিচ্ছি অক্টোবর 14, 2024। আপনি খুঁজলেই দেখবেন যে কারা এখানে চাঁদাবাজি করছে এবং পুরো মানে টার্মিনালের নেতৃত্ব কারা দিচ্ছেন। আসেন এবার কারণ বাজারে যে চাঁদাবাজির ঘটনাটা ঘটেছে আপনি এখন একটু সার্চ করেন, আরটিভির একটা প্যাকেজ রিপোর্ট আছে, প্যাকেজ রিপোর্টে আরটিভি একেবারে মানে দলের পজিশন ধরে ধরে সেখানে এক্সপ্রেসিভভাবে বলেছে কারা কারা চাঁদাবাজি করছে। এগুলো বড় বড় চাঁদাবাজি, আমি যে ছোটোখাটো ছিচকে চাঁদাবাজির কথা কিন্তু আমি বলছি না। এবার আসেন খুন নিয়ে, আপা বলেছেন যে খুন নিয়ে কোনো এক্সপ্রেসিফিক রিপোর্ট তিনি এখন পর্যন্ত পান নাই বা এক্সপ্রেসিফিক কোনো তথ্য পান নাই, একেবারে এক্সপ্রেসিফিক। আমরা তো অন্য রিপোর্ট নিয়ে অনেক সময় নিতে চাই না। প্রথম আলো দি মোস্ট ক্রেডিবল জার্নালিজম, প্রথম আলো ডেইলি স্টার যারা পুরালো, সেই প্রথম আলো ডেইলি স্টারে যারা হামলা করলো, সেই সময় আবার আপনাদের নাম আসলো, জামায়াতের নাম আসলো, শিবিরের এক নেতাকে সুস্পষ্টভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ভাষণে বলতে শোনা গেল ডেইলি স্টার প্রথম আলোকে রাখা যাবে না, গুড়িয়ে দিতে হবে। জি, শিবিরের দায়ভার তো আমার নেওয়ার কোনো প্রসঙ্গ নাই। আমি বারবার বলেছি, দেখেন একটা খুব খুব স্পষ্ট একটা কথা বলি, দেখেন প্রথমত জামাতের ওই দায়ভারগুলোকে বিএনপি নেয়, আপনি কি কখনো নিতে দেখছেন? এখনের কথা বাদ দেন, তখন আপনি নিতে দেখছেন, তখন তো নিতে দেখেন নাই। এটা স্ট্র্যাটেজিক জোট, আমরা বারবার বলেছি। দেখেন এখন আপনার কাছে আপনি যদি স্ট্র্যাটেজিকের প্যারামিটার, আপনি স্ট্র্যাটেজিক জোটের যদি প্রসেস আপনি যদি আন্ডারস্ট্যান্ড না করতে চান, তাহলে আমি আসলে অনেক যুক্তি দিয়েও আপনাকে বোঝাতে পারবো না। ইটস ভেরি ক্লিয়ার, আমি তো তার সাথে কোনো আদর্শ শেয়ার করছি না। এবং আপনি প্রথম আলোর যে প্রসঙ্গটা টেনে ধরেছেন, আমি আপনাকে আবার একটু বলি, আপনি জাস্ট এখনই গুগল করে দেখেন, আপনারই রিপোর্ট করেছেন সেদিন রাত্রে আমরা নিজেরা গিয়ে সেখানে মানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা সহযোগিতা করে সেখানে প্রথম আলোতে যারা আটকে ছিল, ডেইলি স্টারে যারা আটকে ছিল, আমরা গিয়ে রেস্কিউ করে বের করে নিয়ে এসেছি। আমরা কি সেটা করিনি? তাহলে আমার পজিশনটা কোনটা আপনাকে বুঝতে হবে। আমার পজিশন যেটা আপনি দেখিয়েছেন, আমি দেখাইনি। এবার আসেন যেটা নিয়ে বলছিলাম, একটু বলতে দিলে সুবিধা হবে। দেখেন বেশি সময় নিয়ে আমি একদম খুব ছোট করে বলি, প্রথম আলো রিপোর্ট 14 অক্টোবর 2025, সেখানে বলেছে 150-160 খুনের কথা বলেছে এবং বিএনপির অন্তর্কন্দলের ক্ষেত্রে বলা হয়েছে 85। এই জায়গাটাতেই আমি আসতে চাই। জি, আপনার এই কথাটাতেই আমি আসবো আপনার কাছে। হেলেন জেরিন খান, বিবিসি গত 8ই মে একটা রিপোর্ট করেছিল, সেখানেও লেখা আছে যে বিএনপির অন্তর্দলীয় কোন্দলে প্রায় 150 নেতাকর্মী নিহত হয়েছে। তার মানে আসলে নিহত হয়েছে অর্ধশত, তো অর্ধশত সেটা চলে গেল 150-এ না, তো এটা হলো আমি বলতেছি ওটাই যে হয়তো ধরেন কিন্তু আরো আগে এক্স্যাক্টলি আমি এটা বলতাম অর্ধশত এরকম এরপরে খুব একটা হয় নাই, হলে সেটা হয়েছে আপা, মানে 85 হয়েছে সেটা হতো। বিএনপি বৃহৎ দল এবং বিএনপি বৃহৎ দল, এবং আপনি জানেন যে বিএনপির অন্তর্দ্বন্দ্বর এই বিষয়টা কতটা মানে যুক্তিযুক্ত কিংবা মানে সত্য আমি জানি না, তবে বৃহৎ দল এটা আপনি জানেন যে এই যে 17 বছর যে বিএনপির উপরে অত্যাচার নির্যাতন হয়েছে এবং সেইটাকে কেন্দ্র করে বিএনপির অনেকে বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়েছে, অনেকে জায়গা জমি দখল করা হয়েছে, সেইটা যখন তারা উদ্ধার করতে গিয়েছে সেই কারণে কিন্তু অনেককে ওই জায়গায় জীবন দিতে হয়েছে। এটা আপনি খোঁজ নিয়ে দেখেন, এটা কতটা আমি জানি না, তারপর আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না এবং অস্বীকারও করছি না। এবং এই জায়গা থেকে বিএনপি মানে নিজেদেরকে মানে কি বলবো একেবারে সম্পূর্ণভাবে এইসব জায়গা থেকে যাতে বিএনপি মানে একটা পরিষ্কার জায়গায় চলে আসতে পারে, একটা ভালো অবস্থা সৃষ্টি করতে পারে, সেই জন্যই বিএনপি কিন্তু জানেন যে এই যে অনেক বিএনপির বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের অনেককে কিন্তু বহিষ্কার করা হয়েছে। একটা দল 17 বছর অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে নেতাকর্মীরা, তারপর তাদের বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেটা কিন্তু আমলে নিয়ে তাদের এবারের নির্বাচনে আওয়ামী লীগের ভোট
পাওয়া যে- ভোটারদের কেন্দ্রে আসা নিয়ে আপনারা বিশেষ কৌশল নিয়ে অনুরোধ করছেন, সেই অভিযোগ আছে, এবং সেই কৌশলে পূর্বভাগে গণভোটের ব্যাপারটি রয়েছে। গণভোটে যদি হ্যাঁ পরাজিত হয়, তাহলে আওয়ামী লীগের ভোটার যত বেশি আসবে তত সম্ভাবনা দেখা দেবে না ভোট জেতার। বিষয়টি গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের ভোটারদেরকেও বোঝাচ্ছে বিএনপি, সেই অভিযোগও আছে। অভিযোগ বিএনপি বড় দল, অনেক ধরনের অভিযোগ আসবে, কিন্তু আমি তাহাসিনের বক্তব্যের উত্তর আমি দিতে চাই। ওই যে ভূতের মুখে রাম নাম যেটা বলে না, বলে যে এনসিপির বিরুদ্ধে কি অভিযোগ আছে। এনসিপির বিরুদ্ধে প্রথম অভিযোগ হলো এনসিপি প্রথম যে মিটিংটি করেছে মানিক মে অ্যাভিনিউতে, প্রায় আপনি জানেন যে ওখানে অসংখ্য লোকের অ্যারেঞ্জমেন্ট করেছিল। এই যে সেখানে যে লক্ষ লক্ষ টাকা সেখানে মানে খরচ করা হলো, সেই টাকা কোথা থেকে আসলো সেটা কিন্তু আপনি জানেন। এরপরে কিন্তু সমস্ত বাংলাদেশের সমস্ত জনগণ কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছে। দ্বিতীয়ত যে শেরাটনে এনসিপি যে ইফতারের আয়োজন করা হয়েছিল, সেই টাকা সেখানেও তো লক্ষ লক্ষ টাকা মানে খরচ করে সেই ইফতারের আয়োজন করা হয়েছিল, সেই টাকা এনসিপি কোথা থেকে আসে। সারজিৎ যে এত বড় বড় কথা বলে, সে কিছুদিন আগে মানে তারই সহযোদ্ধা যেটা একজন নেত্রী বলেছিল যে তা সারজিৎ মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিল তার পকেটে 5,000 টাকা নাই। সেই লোক শত শত গাড়ির বহর অনেক সমালোচনা আছে যে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তারপরে আপনি জানেন যে আসবো হেলেন জাইসা এনসিপির যে সমস্ত উপদেষ্টারা কিসে ছিল, হ্যাঁ, তাদেরকে নিয়ে অনেক অভিযোগ আছে। এই জায়গাতে আসবো আমি। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ছিল, সেই ডিসি নিয়োগ প্রায় কোটি কোটি টাকার বিনিময়ে হয়েছিল, সেইটার জবাব কি দিবে? তাদের বিরুদ্ধেই তো এত অভিযোগ, কিন্তু একজনের বিরুদ্ধে তারা কি কোনো রকমের ব্যবস্থা নিয়েছে? নেয় নাই। কিন্তু বিএনপির বিরুদ্ধে যখনই যে অভিযোগ এসেছে, সেই অভিযোগ কিন্তু আমলের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আওয়ামী লীগের ভোটার নিয়ে এক ধরনের টানাটানি চলছে। বিএনপি শীর্ষ পর্যায়ে মনে করে গণভোটে না যেতে উৎসাহ দিয়ে ভোটার টানা গেলে ধানের শীষ প্রতীকে ভোটও নিশ্চিত করা যাবে। জামায়াতের নেতা কর্মীদেরকে বলতে শোনা যাচ্ছে গত 1.5 বছরে আওয়ামী লীগের নেতা কর্মীরা অত্যাচারিত হয়েছে বিএনপির দ্বারা। যদি জামায়াত আসে তাহলে সেই অত্যাচার কমে যাবে এবং বিএনপি ক্ষমতায় আসলে অত্যাচার নির্যাতনের মাত্রা আরো বেড়ে যাবে। না, এই কথাগুলো কার? বিএনপির নেতা এবং জামায়াতের নেতাদের। না, এই ধরনের কথাবার্তা বলে তো আমরা নির্বাচনটাকে কলুষিত করতে চাই, এগুলো বলা তো উচিত না। যার যার ভোটার টানবে। হ্যাঁ, আওয়ামী লীগের ভোটাররা যদি এই এনসিপিকে ভোট দিতে চায়, আমাদের আপত্তি কিসের? হ্যাঁ, আবার ওরা যদি বিএনপির দিকে আসতে চায়, আসবে। তো সেটা নিয়ে হ্যাঁ না ভোটকে কেন আমরা একটার সাথে একটা তালগোল পাকিয়ে ফেলছি? এখন হ্যাঁ ভোটের পক্ষে তো আমরা সই করেছি, মানে আমাদের সংস্কারের পক্ষে। হয়তো আমরা যেগুলো আমাদের দ্বিমত ছিল সেগুলো আসে নাই, সেই ব্যাপারে আমাদের তীব্র সমালোচনা আছে। কিন্তু হ্যাঁ ভোটে জিতুক এটা তো আমরা কেউ বলছি না, যে না জিতুক এটা তো আমরা বলছি না। বিএনপিও বলতেছে আমরা হার পক্ষে আছি, আর এরা তো সই না করে হার পক্ষে আছে এনসিপি। এটা একটা অস্বাভাবিক ঘটনা আর কি, বাংলাদেশে নিজেরা সই করে নাই। আমরা তো সই করার দিন তারা চলে গেল। পাঠাছিল, 2 জন পাঠাছিল ওই দর্শক হিসাবে আর কি। তো যাই হোক, তারা অবশ্য এখন বলে যে সুযোগ তাকে এখন করব। আমি সেটাতে যাচ্ছি না। কথা হচ্ছে এই যে রাজনীতির মধ্যে আমরা এগুলো তো কলুষিত হয়ে যাচ্ছে না নির্বাচনী পরিবেশটা, আমরা তো এটা চাচ্ছি না। আমরা একটা সুন্দর গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক এবং ভোটে যারাই জিতুক কেউ যেন আমরা না বলি এটা বিতর্কিত নির্বাচন। এইটা হইলে পরে কিন্তু 54 বছর পরে আমরা আরেকটা বিরাট ধাক্কা খাবো। আমরা তো এটা করতে চাই না। জনগণ চাচ্ছে যে একটা অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ ভোট হোক, ভোট কেন্দ্রগুলো এইখানে কোনো অনিয়ম যেন না হয়। আরে জামাত ইসলামী আজকে হুঙ্কার চাটতেছে ভোটে কোনো অনিয়ম মানা হবে না, ভোট কেন্দ্র দখল করতে আসা হাত পা ভেঙে দেবে। এটা কি? এটা তো অপসংস্কৃতির রাজনীতি। তুমি আগে থেকে এইসব কথা বলা শুরু করেছো কেন? এটার জন্য নির্বাচন কমিশন আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে। হেভিওয়েটের যে চিন্তা বা কনসেপ্ট সেটি বাংলাদেশে টিকবে না, তাদের ভূমিধস পতন হবে, সেই নিশ্চয়তা এনসিপি কোথায় পেল? আপনার কাছেই আমি আসবো সুব্রত চৌধুরী। একটি বিরতি নিয়ে আমাকে ফিরতে হবে। দর্শক, জি25 পাতমিদ রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাতমিদ রাজখান দেখছেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আজকে এনসিপি নেতা যে কথাটি বলেছেন, পূর্ব নির্ধারিত হেভিওয়েট যে চিন্তা বা যে কনসেপ্ট বাংলাদেশে ছিল সেটি এবারে আর টিকবে না, তাদের ভূমিধস পতন হবে। আবার আসলে আমরা দেখছি ভোটের মাঠে তারা নানানভাবে জয় পরাজয়ের অঙ্ক কষছেন এবং নিজস্ব ভোটের বাইরে যেহেতু অনেক ভোট রয়েছে, তারা সেই জয় পরাজয় নির্ধারণে সেটি আসলে একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেটিও তারা মানছেন। সবকিছু মিলে কি দেখছেন আপনি সামনে? এনসিপি যখন
প্রধান উপদেষ্টা বলল যে তরুণদের একটা রাজনৈতিক দল করা দরকার, তখন আমরা বিরোধিতা করেছিলাম। আর যখন এনসিপি নামটা দিয়েছিল আমরা বলছিলাম যে এটা খেলাঘরের সংগঠন, ন্যাশনাল চিলড্রেন পার্টি। এখন সাজ্জিদ আলম সাহেবের কথাবার্তাতে মনে হচ্ছে শিশু সুলভ আচরণ। হ্যাঁ, অর্থাৎ এদের ম্যাচুরিটি আসতে একটু সময় লাগবে। আমরা আশাবাদী হইতে চাই, হ্যাঁ, অঙ্কুরোদ্গমে যেন নষ্ট না হয় আর কি। হ্যাঁ, আমরা চাই যে তারা রাজনীতির মাঠে থাকুক, অনেক দিন পর্যন্ত তারা রাজনীতিটা করুক। এইবারেই যেন তারা তাদের নিজেদেরকে ধ্বংসের দিকে এগিয়ে না দেয় এইসব কথাবার্তার মধ্যে দিয়ে। এখনও ওই ধরনের কথাবার্তা বলার তাদের মুখে এটা এখনও শোভনীয় না। আরেকটা বলবো যে আমাদের রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের নেতা নেত্রীরা তারা যেন একটু সংযতভাবে, আমি সবার কথাই বলছি, সংযত হয়ে কথাবার্তা বলুক। কারণ আমরা অতীতে যেসব অশোভনীয় বক্তব্যগুলি শুনেছিলাম, বিশেষ করে আওয়ামী লীগের এই কাওয়া কাদের থেকে শুরু করে যারা যারা বক্তব্য দিত, অসহিষ্ণু হয়ে গেছিলাম আমরা, এবং পুরা জাতি এত বিক্ষুব্ধ হয়ে গেল তাদের আচরণে। তো আমরা এখন এগুলোর থেকে একটু বিরত থাকি না কেন? তাইলে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? বিগত 24-এর এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এত রক্ত 54 বছর ধরেই আমরা দিয়ে যাচ্ছি। আমি ভাই আর রক্তে দেওয়ার জন্য এখন আর মানুষ প্রস্তুত না। আপনারা একটু শান্তিপূর্ণ সহাবস্থানে থাকেন, সবাই যার যার রাজনীতিটা করেন এবং জনগণের পক্ষে রাজনীতিটা করেন। এই কথাটা আমি বলতে চাই। এখানে কোনো ধরনের অপকর্মকে আমরা যেন কেউ উৎসাহিত না করি। একই কথা বলতে গিয়ে জামায়াতের আমির হেলেন জরিন খান আজকে বলেছেন হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলির পথে চলতে পারেন। আবার তিনি এটিও বলেছেন ভোটকে বাধাগ্রস্ত করতে চাইলে আগুন জ্বলবে। জামাতের আমির যে ইদান কি বলেন, ওনার তো একটা বক্তব্য শুনেছেনই যে কুহু কুহু যেটা নিয়ে কুক 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 করে যে বিখ্যাত গান নিয়ে, তা উনি মনে হয় অনেকটা খেই হারিয়ে ফেলছেন। এটা আসলে ওনার কাছ থেকে প্রত্যাশা কেউ মানে আমরা করছি না, তারপরেও হচ্ছে। আর এই নির্বাচনের সময় আমরা দেখেছি অতীত দিনে এই ধরনের অনেকে কি করে, কিন্তু বিএনপির যেটা বৈশিষ্ট্য আমি আজকে দেখলাম চট্টগ্রামের পলো গ্রাউন্ডে যে আমাদের যে বিএনপির চেয়ারম্যান যে বক্তব্য রেখেছেন, সেখানে আপনি দেখেছেন একটা বক্তব্য তিনি বিরোধী দল কিংবা অন্য দলকে নিয়ে তিনি বলেন নাই। তাই তিনি সেখানে বক্তব্য রেখেছেন আগামী মানে বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে তাহলে আগামী বাংলাদেশ কি চোখে তিনি দেখতে চান, কিভাবে তিনি গড়ে তার প্ল্যানিং সম্পর্কে বলেছেন। নাহিদ ইসলামকে বলবো, নাহিদ ইসলামকে আরেকটু পড়াশোনা করতে বলবো যে পৃথিবীতে অনেক কল্যাণকর রাষ্ট্র, অনেক উন্নত রাষ্ট্র যেখানে এই ধরনের কার্ড সিস্টেম আছে। আপনি জানেন যে বিশেষ করে আমেরিকাতে কিংবা কানাডাতে যান কিংবা উন্নত দেশগুলোতে, এখানে এই ধরনের অনেক কার্ড আছে। একটা বিশেষ কার্ড তো খুবই বিখ্যাত, সেখানে জানেন যে বয়স্ক ভাতা যেটা দেওয়া হয়, সেই বয়স্ক ভাতার জন্য কিন্তু অনেক আমাদের এই বাংলাদেশ থেকে ইতিমধ্যে এইটাকে কারণ দশে কিন্তু ট্রাম্প একটা অভিযোগ নিয়ে আসছে। সেখানে কিন্তু এই যে বয়স্ক ভাতা, স্টুডেন্ট ভাতা এইসব যে দেওয়া হয়, এটা উন্নত দেশগুলোতে দেওয়া হয়। সেখান থেকে আমি বলবো যে নাহিদ ইসলাম একটু পড়াশোনা করে জেনে নিতে পারলে ভালো হয়। যেহেতু আমাদের চেয়ারম্যান দীর্ঘ 17 বছরের অনেকটা বছর কিন্তু তিনি উন্নত দেশে থেকেছেন, সেখান থেকে আমার মনে হয় তিনি তো অনেক কিছু স্টাডি করেছেন, ওখান থেকে জেনেছেন। সেই সমস্ত আলোকে এছাড়াও তিনি তো দীর্ঘ জীবন রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছেন, সেই কারণে তিনি একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান। এইভাবে নেতাকর্মীরা স্থানীয় নেতাকর্মীদেরকে, এনসিপি নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছে, সার্জিস স্পষ্টভাবে অভিযোগ করেছেন। তার আসলে বিএনপির কিছু নেতাকর্মী স্থানীয় পর্যায়ে অনেক মানুষকে হুমকি দিচ্ছে। দেখেন, যদি কোনো হুমকি দিয়ে থাকে সেই জন্য আইন শৃঙ্খলা আছে, সেই জন্য আইন শৃঙ্খলাকে শরণাপন্ন হোক। যদি প্রকৃত অর্থে যদি বিএনপির কোনো নেতা এই ধরনের অন্যায় কিছু করে থাকে তাহলে আইনের আওতায় সেই হবে। এই ধরনের মানে অপপ্রচার না করে বরং যেটা দরকার সেই জায়গায় আমার মনে গেলে ভালো হয়। আমরা চাই না বিএনপির পক্ষ থেকে, এবং বিএনপি কখনোই চাচ্ছে না
বিশেষ করে নীতি নির্ধারণ, তারপরে তৃণমূল পর্যায়ে যদি এই ধরনের কোনো ব্যবস্থা সংগঠিত হয়, সেই জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে। তো তার কাছে শরণাপন্ন কেন হচ্ছে তাহসিন না? রিয়াজ। না হয়ে কেন এই ধরনের এই যে অভিযোগ নিয়ে আসছে? শুধু অভিযোগ এটা তো করছে, খুবই আবার হাস্যকর এনসিপি বিষয়। আয়নায় নিজেকে দেখছে না, এই অভিযোগ করেছিলেন হেলেন জেরিন খান। আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আপনাদের আসলে দুর্নীতির কোনো প্রমাণ আমি দেখাতে পারবো কিনা। যুবলীগ নেতার বাড়িতে এনসিপি প্রতিনিধি পরিচয় 20 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে, প্রতিনিধি তিনজনকে পরিচয়, গ্রেফতার করা হয়েছে চাঁদাবাজির সময়। এনসিপি নেতাকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আমার সময় কম, নাহলে আসলে আমি অনেকগুলো পড়তে হবে। খুলনা তারা গুলশানে যে ঘটনা ঘটলো, একদম স্পেসিফিক বলি, সময় কম, আপনি বলেছেন। দেখেন আপনি নিজে কি পড়েছেন, আপনি একটু শুনবেন পরবর্তী সময়। প্রতিনিধি পরিচয়, এবং মজার ব্যাপারটা কি জানেন, এই ভদ্রলোকের পরিচয়টা পরবর্তীতে বের হয়েছে, এবং সে বর্তমানে সরকারি দল সেজে বসে আছে যেই দলটা, সেই দল থেকে বিলং করে। একদম ছবি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইনস্ট্রিম অনেক জায়গায়, ইয়েস ইট ইজ, আই চ্যালেঞ্জ, গো অ্যান্ড ডু অ্যান্ড সার্চ, আমার কোনো সমস্যা নাই তো। এইটাই হচ্ছে প্রবলেম। দেখেন টুইস্টিংটা আমাদেরকে বুঝতে হবে। একজন আমার যথেষ্ট সম্মানের, আমি দাদুজান যদি ডাকি আজকে, উনি আমার মনে হয় না যে খুব বেশি আনফেয়ার হবে। দেখেন পলিটিক্সে রিটায়ারমেন্টের একটা অপশন থাকা দরকার, যেটা বাংলাদেশে নাই, পৃথিবীতে অনেক জায়গায় আইগেস আছে। কেন আছে, কেন দরকার জানেন? মুরব্বীরা যদি সরে না দাঁড়ায়, ইয়াঙ্গার জেনারেশন তো আসবে না। জাস্টিন ট্রুডো প্রেসিডেন্ট হইলে আপনি অ্যাপ্রিসিয়েট করেন, ম্যাক্রো প্রেসিডেন্ট হইলে আপনি অ্যাপ্রিসিয়েট করেন, পিট প্রেসিডেন্ট হইলে আপনি অ্যাপ্রিসিয়েট করেন। সার্জিস যদি রাজনীতিতে দাঁড়ায় বলে ভোট চুরি হইলে আমরা দেখে নিব, আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, আপনি বলেন বাড়াবাড়ি করবেন, বাড়াবাড়ি হচ্ছে। হাসনাত যদি বলে গণতন্ত্রকে সিকিউর করতে হবে, আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করেন না, আপনি মনে করেন এটাকে বাড়াবাড়ি হবে। এটা কি জানেন? এটা আমাদের অভিভাবক সুলভ আপসুলভ আচরণ। এটাকে আমি খুব বেশি সমালোচনা করি না, আমরা এটাকে জেনেটিকভাবে পাইছি। আমাদের দেশের সমস্যা, আমাদের দেশের বুড়ো দাদুরা, আঙ্কেলরা বা চাচারা বা বাবারা, তারা এভাবে করে জিনিসটাকে ডিল করতে চায়। আই হ্যাভ নো ইস্যু, আমরা তাদেরকে সম্মান করতে চাই, সম্মানের চোখে দেখতে চাই, আমাদের এইসব জায়গায় কোনো প্রবলেম নাই। দেখেন একে পার্টি, একদম বার্নিং এক্সাম্পল নেন আপনি। একে পার্টি কীভাবে করে আসলো? 2001 সালে পার্টি গঠন করলো, সাদ পার্টি থেকে ভেঙে। একে পার্টি 2002 সালে ইলেকশনে সর্বোচ্চ সিট নিয়ে ক্ষমতায় আসলো। কীভাবে আসছে? ক্যারিশমা করে আসছে, জাদু করে আসছে, জাদু করে আসে নাই, মানুষের কাছে কমিটমেন্ট করে আসছে। হ্যাঁ, আপনি বলতে পারেন আমরা ছোটো পার্টি, আমাদের অনেক লিমিটেশনস আছে, আমাদের অনেক ক্যাপাসিটির গ্যাপ আছে, আমরা এগুলোকে মেনে নেই। আমরা স্বাচ্ছন্দ্য চিত্তে আপনাদের সমালোচনাকে আমাদের বুক উজাড় করে আমরা গ্রহণ করি, এবং প্রত্যেকটা সমালোচনা নিয়ে আমরা অভ্যন্তরে বসি, সমালোচনা করি, নিজেদের মধ্যে নিজেদের ক্রিটিসাইজ করি, আমরা সমাধানের পথ খুঁজি। কিন্তু যারা চাঁদাবাজি করতে গিয়ে, যে দেখেন প্রথম আলো নিউজ, আমি প্রথম আলো ছাড়া কোনো কোট নিচ্ছি না, একজন ব্যবসায়ীকে বালুতে অর্ধেক পুঁতে রাখছে চাঁদাবাজি করতে গিয়ে, এবং সে অ্যারেস্টেড হয়েছে পরবর্তীতে নওপাড়া, যশোর, একেবারে ডেট সহ বলে দিই, এটা আপনি সার্চ করলে পেয়ে যাবেন। শুধু তাই না, বিএনপির সাবেক মহাসচিব, ওয়ান অফ দি লেজেন্ডারি পলিটিশিয়ানস, খন্দকার দেলোয়ার সাহেব, আপনারা সবাই চিনেন জানেন, তার বাসায় পর্যন্ত বাদ দেয় নেই, সেই বাসায় পর্যন্ত গিয়ে চাঁদা চাওয়া হয়েছে। গো ডু অ্যান্ড সার্চ। একদম শেষ 10 সেকেন্ডে একটা উত্তর চাই। আপনারাও কি আসলে আওয়ামী লীগের ভোটারদের ভোট ব্যাংক চাইছেন নিজেদের জন্য? জি জি, সরি, আওয়ামী লীগের ভোটারদের ভোট ব্যাংক নিজেদের পক্ষে আসুক, ইজ দি সেটা আপনারা চান? এস্টাবলিশড প্রসেস। এটা আমাদের নতুন করে বানানো প্রসেস না। রিকনসিলিয়েশনের প্রসেসে যারা গুম, খুন, হত্যা, দেশের গণতন্ত্র হরণের সাথে জড়িত ছিল না, তারা তাদের ভোটের অধিকার আছে। না না না, আমি বলতে চাই ওনাদের যে হামদান মাসুদ ধানমন্ডি থেকে এই যে চাঁদাবাজির কারণে দর্শক বিদায় নিচ্ছি। গ্রেফতার করা আজকের মতো হলো, যে পেতিস প্রতিনিধিত্ব রাজকাহন থেকে এফির আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে বিসির সঙ্গে থাকুন।